এইচএসসি পাশ করেছে, যথেষ্ট পড়াশোনা হয়েছে। এবার বিয়ে থা দিয়ে বিদায় করো। পরের মেয়ের পিছে এত টাকা খরচা করার কোনো মানে হয় না বাপু। কথাটি আমার দাদির। দাদির কথাগুলো বাবাকে বলছিল আমাকে উদ্দেশ্য করে। আজকে আমার এইচএসসির রেজাল্ট পাবলিশ হয়েছে, গোল্ডেন A+ পেয়েছি। অথচ তারা আমাকে আর পড়াতে চাইছে না, বিয়ে দিয়ে আপদ বিদেয় করতে চায়। আমি তাদের কাছে আপদ। আপদ কেনই বা হব না? তাদের সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আমি তাদের কাছে আশ্রিতা। ঘটনা তবে খুলেই বলি, আমার যখন 6 বছর বয়স, তখন আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের কারণ আমার বাবা অন্য মহিলার সাথে জড়িয়ে পড়েন। তাকে বিয়ে করার জন্য আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়। মাও মেনে নেয়। যে লোক তার স্ত্রীকে রেখে অন্য মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, তার সাথে থাকার কোনো মানেই হয় না। তাই মাও ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। মায়ের ডিভোর্সের পর আমি মায়ের সাথে মামা বাড়িতেই ছিলাম। আমার মামা খুব ভালো মানুষ, মামিও অত্যন্ত ভালো। তারা আমাদের সাদরে গ্রহণ করেন। মা চাকরির চেষ্টা করছিল, তখনই মামা মায়ের বিয়ের কথা বলেন। মা আবার বিয়ের কথা শুনতেই ভীষণ রেগে যায়, কিন্তু মামা হাল ছাড়েন না। তিনি মাকে বোঝান, মেয়ে এখনও ছোট, জীবনের অনেকটা সময় পড়ে আছে, এভাবে একা আমাকে মানুষ করতে পারবে না। আমারও একজন বাবা প্রয়োজন, আর মায়ের একজন সঙ্গী। সারা জীবন আমাদের পাশে তো আর মামারা থাকতে পারবেন না। আমাদের শক্ত গাছ প্রয়োজন, যে কিনা আমাদের মা মেয়েকে সকল ঝড় ঝাপটা থেকে রক্ষা করবেন। কিন্তু মা আমাকে রেখে বিয়ে করবেন না সাফ জানিয়ে দিলেন। আমাকে রেখে স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে পারবেন না মা। যদি কেউ আমাকে সহ মাকে বিয়ে করতে রাজি হন, তবেই তিনি বিয়ের কথা ভেবে দেখবেন, নয়তো নয়। পরের সপ্তাহে মামা মায়ের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এলেন। ভদ্রলোকের বিয়ের 2 বছরের মাথায় স্ত্রী মারা যান। তারপর আর বিয়ে করেননি। 3 বছর একা আছেন। ভদ্রলোকের বয়স 33 বছর। সুদর্শন, শিক্ষিত আর ভালো পরিবারের। ওনাদের নিজেদের ব্যবসা আছে। অবস্থা সম্পন্ন পরিবার। তাই মামা মায়ের জন্য এই সম্বন্ধ নিয়ে এলেন। আমার মা যথেষ্ট সুন্দরী। না না, যথেষ্ট বললেও ভুল হবে, অতিরিক্ত সুন্দরী। পড়াশোনা জানা মেয়ে, তাই ওদের চট করেই পছন্দ হয়ে গেল। মাকে নেওয়ার জন্য তারা পাগল হয়ে উঠল, কিন্তু মা তাদের সামনে শর্ত জুড়ে দিলেন। তিনি তখনই বিয়ের জন্য রাজি হবে যদি আমাকে সহ ওনারা মাকে গ্রহণ করে। এই শর্তে তারা যেন ঝিমিয়ে পড়লেন। আমার মায়ের হবু বর আমাকে একবার দেখতে চাইলেন। মা ওনাকে নিয়ে আমার কাছে আসলেন। আমি বারান্দায় বসে পুতুল পুতুল খেলছি। তিনি এসে আমার পাশে বসলেন। আমি ওনার দিকে তাকিয়ে হি হি করে হেসে দিয়ে বললাম, তুমি তাহলে আমার নতুন বাবা? তিনি আমার মাথায় হাত বুলিয়ে বলেন, হ্যাঁ মা, আমি তোমার নতুন বাবা। মা অবাক চোখে ওনার দিকে তাকালেন। তিনি মায়ের বিস্ময় কাটানোর জন্য বললেন, এমন ফুলের মতো মেয়ের বাবা হওয়ার কয়জনের ভাগ্য থাকে বলুন তো? আমি এই ফুলের বাবা হতে চাই। আপনি কি আমাকে সে সুযোগ দিবেন? এমন নতুন বাবার পরিবারের বেশ অসম্মতি থাকলেও তিনি মাকেই বিয়ে করবেন বলে সাফ জানিয়ে দিলেন। তাই তারাও না পেরে রাজি হয়ে গেলেন। এভাবেই আমার এই পরিবারে আসা। দীর্ঘ 12 বছর যাবৎ পরিবারে আছি। কারো কাছে পরিবারের একজন, তো কারো কাছে আশ্রিতা। মা, আমি ফুলকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাই না। বাচ্চা মেয়ে আরেকটু বড় হোক, তারপর ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দেব। বাবা দাদিকে এই কথা বলে আমাকে নিয়ে ঘরে চলে গেলেন। আমার নাম ফুল নয়, তবে সেদিন আমাকে দেখার পর বাবা আমাকে ফুল বলেই ডাকেন। এবারে সবাই আমাকে তানহা বলেই জানেন। মাও আমাকে ফুল বলেই ডাকা শুরু করেন। মায়ের মতে এই নামটাই আমার সাথে যায়। আমি নাকি ফুলের মতোই সুন্দর, তাই এ নাম নিয়ে আমারও কোনো আপত্তি নেই। নামটা আমারও যথেষ্ট ভালো লেগেছে। আমার আসল নাম তায়েবা তাসমিম তানহা। মা আর বাবাই আমাকে ফুল বলে ডাকে, বাকি সবাই তানহা বলে। ফুল, তুই মায়ের কথায় কিছু মনে করিস না মা। আমি তোকে ভার্সিটি ভর্তি করে দিব। বাবা আমায় বললেন। আমি মাথা নাড়ালাম। এখন দেখ তোর জন্য কি এনেছি। বলেই বাবা একটা প্যাকেট আমার হাতে দিলেন। প্যাকেট খুলে দেখলাম আমার পছন্দের সব চকলেট। আমি হেসে দিলাম। বাবা আমার অনেক ভালো মানুষ। আমার প্রতি তার ভালোবাসা দেখলে বোঝাই যায় না তিনি আমার আসল বাবা নয়। আমার নিজের বাবাও আমাকে কখনো এতটা ভালোবাসেনি তিনি আমায় যতটা ভালোবেসেছেন। আমি চকলেট বের করে মুখে দেব,
তখনই শুনতে পেলাম, আপনি তুই একাই খাবি, আমাকে দিবি না? পিছনে ঘুরে দেখি তুহিন দাঁড়িয়ে আছে। তুহিন আমার ছোট্ট ভাই, ওর বয়স 10 বছর। ও আমাকে খুব ভালোবাসে। যদিও এই বাড়ির মানুষ প্রতিনিয়ত ওর কানে বিষ ঢালে আমি ওর আপন বোন নাই, আমাকে যেন এত ভালো না বাসে, কিন্তু ও কাউকে পাত্তা দেয় না। এক মায়ের পেটের ভাই বোন, বাবা আলাদা তাতে কি? উল্টো দিন দিন আমার প্রতি ওর ভালোবাসা বেড়েই চলেছে। আমি ফিক করে হেসে ওর মুখে একটা চকলেট পুরো দিলাম। দুই ভাই বোন মিলে চকলেট খাচ্ছি। চকলেট খাওয়া বাদ দিয়ে কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, আপনি তুই বস, আমি আসছি। দৌড়ে কোথায় চলে গেল। তারপর আবার পাখির মতো উড়ে চলে এলো। একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনি এটা তোর জন্য। আমি অবাক হয়ে বললাম, কি এটা? ও বলল, সারপ্রাইজ। আমি খুশিতে গদগদ হয়ে প্যাকেট খুলতে লাগলাম। আমি প্যাকেট খুলে একজোড়া ঝুমকো দেখতে পেলাম। কি সুন্দর ঝুমকো! ও খুশি খুশি মুখে আমার দিকে চেয়ে আছে। আমি ওর গাল টেনে বললাম, তুহিন, তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস, আপুর জন্য ঝুমকো কিনে এনেছিস? তুহিন কৌতূহল নিয়ে বলল, আগে বল কেমন হয়েছে? অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তুহিন বলল, তুই এত ভালো রেজাল্ট করেছিস, তাই ভাবলাম তোকে কোনো গিফট দেওয়া যাক। আর তখনই মনে হলো তুই তো ঝুমকো অনেক পছন্দ করিস, তাই মার্কেটে ঘুরে অনেক দেখে তোর জন্য নিয়ে এসেছি। আমার চোখে পানি এসে পড়েছে। ভাই আমার চোখে পানি দেখে বলল, আপনি তুই কি এখন কাঁদতে বসবি? তোর মতো ড্যামরা মেয়েকে কাঁদতে দেখলে লোকে কি বলবে শুনি? কই কাঁদছি? তুহিনও হেসে দিল। তখনই নিচ থেকে চেঁচামেচি শুনতে পেলাম। আমি খুব ভালোই বুঝতে পারছি চেঁচামেচিটা আমাকে নিয়েই হচ্ছে। এ বাড়িতে 80% চেঁচামেচি আমাকে ঘিরেই হয়। আমি আর তুহিন পাটি টিপে নিচে গেলাম। নিচে মিটিং বসেছে। বাবা, মা, দাদি, বড় চাচা, চাচি মিলে মিটিং করছে। দাদি বলে উঠল, পরের মেয়েকে নিয়ে তোর এই আহ্লাদীপনা আমার একদম সহ্য হচ্ছে না। কাকি বলছে, জামিল, দুদিন পর যদি এই মেয়ে আমাদের মুখের চুনকালি মেখে কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, তখন সমাজে মুখ দেখাতে পারবে? বাবা বললেন, কি বলছেন ভাবি? ফুল এমন মেয়ে না, আমার মেয়েকে নিয়ে এসব বলবেন না। তোমার মেয়ে? এই মেয়েকে নিয়ে তোমার এত আগে খেতা কেন? আমার মেয়ে করে একদিন এই মেয়ের জন্য নিজের সর্বনাশ ডেকে আনবে, এই বলে দিলাম, দেখে নিও। বড় কাকা বললেন, সালমা চুপ থাকো তো, আমাকে কথা বলতে দাও। জামিল, আমি জানি তুমি তানহাকে নিজের মেয়ে মানিস, ওকে অনেক ভালোবাসিস। দেখ, আমরা কেউ ওর খারাপ চাই না। এখনকার সময়কাল ভালো না, কখন কি থেকে কি হয়ে যায় বলা তো যায় না। যতটুকু পড়াশোনা করছে সংসার করার জন্য যথেষ্ট। ও তোর আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে না, তারপরও যদি পড়তে চায় বিয়ের পরে পড়বে। কত মেয়েই তো বিয়ের পরে পড়াশোনা করছে। আমি শুধু চাই মান সম্মানের সাথে ও শ্বশুর বাড়ি যাক, ভালো থাকুক। তাহমিনা, তুমি কি বলো? এতক্ষণ নির্বিকার মাথা নিচু করে বসেছিলেন মা। মাথা তুলে বললেন, আমি আর কি বলবো, আপনারা যা ভালো মনে করেন। এই বাড়িতে মায়ের সব ব্যাপারে সব কিছু বলার অধিকার থাকলেও আমার ব্যাপারে কিছু বলার বা সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার তার নেই। আমাকে নিয়ে যখন কথা হয় তখন তিনি নীরব দর্শক হয়ে শুনে যান। আমাকে যখন দাদি বা কাকি বকাঝকা করেন তখন মা চুপ করে থাকেন, কোনো প্রতিবাদ করেন না। মা আমার ভীতু, তবে জবাব দিতে নয়, আমাকে হারাতে ভয় পায়। মায়ের ধারণা, মা যদি আমাকে নিয়ে কোনো কথা বলেন তবে আমাকে আর এখানে থাকতে দিবে না। আর মা না পারবেন এই সংসার ছাড়তে, আর না পারবেন আমাকে ছাড়তে। তাই আমাকে আঁকড়ে ধরে রেখেছেন কোনোভাবে। যতবার ওনারা আমাকে বকাবকি করেন মা নীরবে চোখে জল ফেলেন। আমি অনেকবার দেখেছি মাকে কাঁদতে। আমি ভালো রেজাল্ট করে বাবা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে ভালো কোনো প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করবেন। আর এখানেই যত বিপত্তি বাঁধল। পরের বাড়ির মেয়ের জন্য এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। যদিও এই পরিবারের আমার মতো 10টা মেয়েকে প্রাইভেট ভার্সিটিতে পড়িয়ে খাইয়ে মানুষ করার এবিলিটি আছে, কিন্তু ওই যে পরের বাড়ির মেয়ে। আমি শাড়ি পরে সেজে গুজে পা ঝুলিয়ে বসে আছি বিছানায়।
আজ আমাকে দেখতে আসবে। সেটা মায়ের সিদ্ধান্তে। তবে আমার সিক্স সেন্স বলছে এসব শুধু শুধু হচ্ছে। মা বলে গেছে আমি যেন এখানেই চুপটি করে বসে থাকি, তাই বসে আছি। নিজেকে আয়নায় দেখতে ইচ্ছে করছে, তাই বেড থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। ও মা, আমি নিজেকে দেখে নিজেই মা সবুজ কালারের শাড়ি পরিয়ে দিয়েছে, হালকা মেকআপ, কাজল আর হালকা একটু লিপস্টিক, সাথে অলংকার। নিজেকে দেখে নিজেই ক্রাশ খাচ্ছিলাম, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হলো না। কোথা থেকে রাহাত এসে হাজির। আমাকে দেখে ভেঙচি মেরে বলল, ওই পকেনি এবার সংসারে বসে আছিস কেন? শাড়ি খোল, মেকআপ ধুয়ে ফেল, নয়তো রাস্তার ওপাশের পচা ডোবায় নিয়ে গিয়ে তোকে চুপানি দেবো। যে ছেলে দেখে এলাম, মা কুমা, ওই ছেলের সাথে তোর কিছুতেই পেয়ে দেবো না, বুঝলি? আমি ভাবলেশীনভাবে বললাম, বুঝলাম, এবার যা। রাহাত কটমট করতে করতে বলল, যাচ্ছি শাকচুন্নি। আমি ভ্রুকুচকে তাকাতেই বেরিয়ে গেল। আমি আবার আয়না দেখায় মন দিলাম। এ হচ্ছে আমার সতীন, আমার জানে দুশ্মন রাহাত, বড় চাচার ছেলে, আমার আর এক শুভাকাঙ্ক্ষী। ও আমার একমাত্র বন্ধু, থুরি শত্রু। ওকে আমি দিনে রাতে 10 বার কেটে পিচ করি। ওই একমাত্র ব্যক্তি যার উপর আমি আমার সব রাগ ঢালতে পারি, ইচ্ছে মতো বকতেও পারি, সব কিছু শেয়ার করতে পারি। আমরা এক ক্লাসেই পড়ি, ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, একই স্কুল কলেজে পড়াশোনা করেছি। বেচারা পড়াশোনায় মনোযোগী নয়, তাই টেনে টুনে অনেক চেষ্টায় পেয়েছে। বড় কাকিমার এখানেই সমস্যা, যেখানে আমি গোল্ডেন পেয়েছি সেখানে ওর এমন রেজাল্ট কেন হবে, তাই আমাকে বিদায় করার প্ল্যান। যাই হোক, এখন দেখার বিষয় প্ল্যান কতটুকু সাকসেস হয়। মায়ের ভাষ্য মতে, তোকে আর অন্য কারো অনুগ্রহ নিয়ে থাকতে হবে না। আমি ভালো ছেলে, ভালো ফ্যামিলি দেখে তোর বিয়ে দিয়ে দেব। তুই নিজের একটা পরিবার পাবি, পড়াশোনা করবি, সুখে থাকবি। দূর, বিয়ে কে করে? মা, আমি বিয়ে করতে চাই না। বাট মুখে কিছুই বলতে পারলাম না, চুপ করে বসেছিলাম। ফলস্বরূপ রেজাল্টের 1 সপ্তাহের মাথায় বিয়ের সম্বন্ধ এসেছে, আমাকে দেখতে এসেছে, যদিও বাবা একটুও রাজি না। আমি আবার বেডে এসে বসলাম। বিয়ে করে সংসার করা কিংবা পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া কোনোটাই আমার ইচ্ছে নয়। আমার ইচ্ছে ফ্যাশন ডিজাইনার হওয়া। সবাই বলে আমার ড্রেস ডিজাইন আর কালার সেন্স নাকি অনেক ভালো। আমার বই খাতায় বিভিন্ন ডিজাইন আর্ট দিয়ে ভর্তি, প্রতি পাতায় পাতায় এসব আঁকা ছিল। আমার ফ্রেন্ড কিংবা অন্য কেউ এসব দেখলেই বলতো ওয়াও। রাহাত বলেছিল, দেখতা না, তুই কোনোদিন তোর স্বপ্ন পূরণ করতে পারবি কিনা আমি জানি না, তবে এগুলো এখানে সেখানে না করে আলাদা করে খাতা লিখে নেয়, সেখানে সব কিছু একত্রিত করে রাখ, ভবিষ্যতে কাজে দেবে। আমি তাই করেছি। আলাদা খাতা বানিয়ে ডিজাইন করে জমা করেছি। নিজের ডিজাইন করা অনেক ড্রেসও বানিয়েছি। কিছুক্ষণ পর মা আমাকে এসে নিচে নিয়ে গেল। মাথা নিচু করে ঘুমটা টেনে বসে আছি, কোনো দিকে তাকাচ্ছি না। কে এসেছে, কারা এসেছে, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। সোফার পিছন থেকে রাহাত ফিসফিস করে বলল, দেখ দোস্ত, হ্যাবলাকান্ত কেমন হ্যাংলার মতো চেয়ে আছে, মেয়ে তো নয় যেন এলিয়েন দেখছে। আমি ওর কথা শুনে চোখের কোণা দিয়ে হ্যাংলাকান্তের দিকে চাইলাম। আসলেই সে হ্যাংলার মতো চেয়ে আছে। ইচ্ছে করছে মিষ্টির উপর রাখা কাঁটা চামচ দিয়ে ব্যাটার চোখ গেড়ে দিই, কিন্তু আমি নিরুপায়। চুপচাপ বসে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। ওরা চলে যাওয়ার পর ছাদে উঠি। ছাদে উঠে দেখি রাহাত ছাগলের ছানা কেমন গাইয়া পাট নিয়ে মাথায় গামছা পেতে বিভিন্ন কায়দায় ছবি তুলছে, আর ছবি তুলে দিচ্ছে তুহিন। আমাকে দেখে রাহাত বলল, দোস্ত দেখতে কেমন লাগছে? আমি আপাদমস্তক চোখ বুলিয়ে বললাম, কোথায় গিয়েছিলি কামলা দিতে? কি কামলা দিতে? দেখে তো মনে হচ্ছে পাট খেতে কামলা দিতে গিয়েছিলি। কেন রে, কাকাই কি তোকে হাত খরচ দেয় না? তা না, তুই সবসময় আমাকে পচাস, একটু ভালো কমপ্লিমেন্ট দিলে কি তোর মুখটা হয়ে যাবে? না, মিথ্যে কথা বললে মুখ খসে পড়বে, তাই সত্যি কথা বললাম। বলেই চিলেকোঠার ছাদে উঠে গেলাম। আমার মন খারাপ হলে আমি চিলেকোঠার ছাদে গিয়ে বসে থাকি। চিলেকোঠার ছাদের রেলিং খোলার সিস্টেম আছে। আমি চাবি দিয়ে তালা খুলে পা ঝুলিয়ে বসে পড়লাম। এখান থেকে পড়লে বাঁচার চান্স নেই বললেই চলে। সামনে বিশাল পুকুর, আর পুকুরের পাড়ে সিমেন্ট আর ইটের তৈরি উঁচু নিচু ঢিবি।
ভাঙা অংশ বিশেষ, ওখানে পড়লে নির্ঘাত মগজ বেরিয়ে যাবে। তবুও আমার ভয় করে না। রাহাত আমার পাশে এসে বসে বলল, মরার ইচ্ছে হয়েছে নাকি? সেই ইচ্ছে থাকলে না নিচে ঝাঁপ দিতাম, এখানে বসে থাকতাম না আহাম্মক। তুই মন খারাপ কেন করছিস? আরে এখানে তোর বিয়ে হবে না। মন খারাপ করেছে কে বলল? তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তাই আমি চুপ করে পুকুরের দিকে চেয়ে রইলাম। রাহাত আমার মন ভালো করার জন্য বলল, তোর হাতটাতে দেখে দিই, দেখি নতুন কি যোগ হয়েছে। আমি ওর কথা শুনে হেসে ফেললাম। প্রায়ই সবার সাথে এমন মজা করে হাত দেখে উল্টো পাল্টা কথা বলে। সবাই ফান হিসেবেই নেয়। আমার রেজাল্ট দেওয়ার আগে আমার হাত দেখে বলেছিল, বালিকা, তুমি অযথাই ভাবছো। তোমার হাতের রেখা বলছে তোমার গোল্ডেন পাওয়া অনিবার্য। এটা শুনে আমি ওকে খুব মেরেছিলাম, যদিও মজা করেছে। আমি হাত বাড়িয়ে দিলাম, দেখি নতুন করে আবার কি বলে, কি মজা করে। কিছুক্ষণ আমার হাত গভীরভাবে পর্যবেক্ষণ করার ভাব করে বলল, বালিকা, তোমার ভাগ্য সুপ্রসন্ন। অতি শীঘ্রই তোমার স্বপ্নের পুরুষ আসতে চলেছে, তোমার রাজকুমার। আমি ওর মাথায় গাঁটি মেরে বললাম, শয়তান, বলার আর কিছু পেলি না? ভালো কথার ভাত নেই। তুই ফ্যান খা। এবার সিরিয়াস ভঙ্গি করে বলল, দেখিস একদিন সত্যি সত্যি কেউ একজন আসবে যে তো সব স্বপ্ন পূরণ করবে। আমি সেই প্রার্থনাই করব। যা, নয়তো ধাক্কা মেরে ফেলে দিব। রাহাত উঠে চলে গেল। আমি ভাবছি, সত্যি কি আমার জীবনে এমন কেউ আসবে, আমার জীবন থেকে অন্ধকার দূর করে দেবে? ধুর, আমি কি ভাবছি? কে আসবে? কেউ আসবে না। রাতের বেলা লিভিং রুমে বসে আছি, টিভি দেখছি। তখনই কাকিমা হাসি মুখে এসে দাঁড়ালো আমার সামনে। তারপর বলল, ওদের তানহাকে পছন্দ হয়েছে? রাহাত হুট করে বলল। কিন্তু মা, ওই ছেলে আমার পছন্দ হয়নি। তুহিন বলল। আমারও। সবাই অবাক হয়ে ওদের দেখছে। কাকিমা মুখ ভার করে আমার সামনে এসে বলল, তানা, তুই ওদের এসব শিখিয়েছিস? আমি মাথা নেড়ে বললাম, না, আমি কিচ্ছু বলিনি। মাকে বললাম, আমি সত্যি বলছি, আমি ওদের কিছুই বলিনি। ইনফ্যাক্ট এ ব্যাপারে কোনো কথাই বলিনি। মা বলল, ঠিক আছে, তুই উপরে যা। আমি উঠে উপরে চলে গেলাম। শুধু শুধু আমাকে দোষারোপ করে, কিছু না করলেও আঙুল আমার দিকেই তোলে। নিচে কাকিমার রাহাত আর তুহিনকে বলল, তোরা এমন কথা কেন বললি? কেন পছন্দ হয়নি? তানা শিখিয়ে দিয়েছে? রাহাত বলল, মা, আমি কচি খোকা নই যে কেউ আমাকে বলতে শেখাবে আর আমি বলবো। এটা আমার পার্সোনাল মতামত। আমি তানার চেয়ে 1 বছর বড়, তাই আমি ওর কাছে কথা শিখতে যাব না নিশ্চয়ই। ছেলেকে দেখেই বোঝা যায় যে একটা হ্যাংলা টাইপের ছেলে, কোনো স্ট্যান্ডার্ড নেই। কেমন করে তাকিয়েছিল আমি সব দেখতে পেরেছি। হ্যাঁ, মেয়ে দেখতে এসে মেয়েকে দেখবে না তো তোকে দেখবে? দেখার মধ্যে তফাৎ আছে। এই ছেলে যে আস্ত একটা লুচ্চা সেটা আমি লিখে দিতে পারি। তুই বাচ্চা ছেলে, এসবের মধ্যে আসিস না। আমি বাচ্চা ছেলে হলে তা নাকি? ও তো আরো আগে বাচ্চা। ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে কেন লেগেছো তোমরা? মেয়েরা অল্প বয়সেই বড় হয়ে যায়, ছেলেরা নয়। এসব পুরনো দিনের মন ভোলানো কথা। অমন ছেলের সাথে আমাদের বাড়ি মেয়ের বিয়ে হবে না, ব্যাস। কাকিমা রেগে কিছু একটা বলতে যাবে তখনই বাবাই পিছন থেকে বলল, ভাবি, ওর কথা কেন ধরছেন? আর কেনই বা কথা বাড়াচ্ছেন? আমার কথা শুনুন, আমি মেয়ের বাবা। আমি বলছি, ওই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। আমার ছেলে পছন্দ হয়নি, ও ফুলের যোগ্যই নয়। ওদের মানা করে দিন। কি বলছো জামাল? এত ভালো সম্বন্ধ আর তুমি মানা করে দিতে বলছো? হ্যাঁ, কারণ আমার পছন্দ হয়নি। আর যেখানে আমার পছন্দ হবে না সেখানে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তানার ভাগ্য ভালো যে ওরা নিতে চেয়েছিল, নয়তো যে মেয়ের বাবার আরেকটা বিয়ে করেছে, যে মেয়ে মায়ের শ্বশুরবাড়ি থাকে, সে মেয়ের জন্য এর চেয়ে ভালো ছেলে পাওয়া যাবে? যাবে না।
ফুলের জন্য এর চেয়ে ভালো ছেলেই আসবে। কাকিমা মুখ ভেঙচি দিয়ে বলল, আকাশ পাতাল ফেরে পক্ষীরাজের ঘোড়া চড়ে রাজপুত্র আসছে। বাবাই আলতো হেসে বলল, ঘোড়ার ব্যাপারটা পূর্ণ হয়ে গেছে ভাবি। আমার রাজকন্যার জন্য প্লেনে চড়ে রাজকুমার আসবে। কাকিমা আর কিছু না বলে রেগে গজগজ করতে করতে চলে গেল। বাবাই, তুহিন, রাহাত ওরা হাসছে। মা মন খারাপ করে মাথায় হাত দিয়ে বসে আছে। কবে যে আমার কলেজার টুকরো সুন্দর একটা জীবন পাবে। আমি বারান্দায় দোলনায় বসে আছি। ঘোড়ার ডিম ভালো লাগছে না, তখনই রাহাত এসে বসে। বিয়ে হচ্ছে না বলে তোর মন খারাপ? আমি ভ্রু কুচকে তাকালাম। কাকাই রাজি নয়, তার ওই হ্যাংলা কুমারকে পছন্দ হয়নি। মাকে বলেছে যাতে মানা করে দেয়। সো রিল্যাক্স। বলেই রাহাত উঠে চলে গেল। উফ, যাক ভালো হয়েছে, বিয়েটা তাহলে হচ্ছে না। অনেক শান্তি লাগছে। আকাশের দিকে তাকালাম। চিকন একটা চাঁদ উঠেছে। চাঁদ রাতে যেমন চিকন চাঁদ দেখা যায়। আচ্ছা, আগামীকাল কি ঈদ? কিসের ঈদ? বিয়ে ভাঙার আনন্দে আলতু ফালতু বকছি। কানাডার এয়ারপোর্ট। একটা ছেলে সাদা টি শার্ট, ব্রাউন জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, ব্রাউন শু, ব্রাউন বেল্টের হ্যান্ড ওয়াচ, সানগ্লাস, কাঁধে ব্যাগ, বাম হাতে লাগেজ, ডান হাতে সিল্কি চুলগুলো ব্রাশ করতে করতে হাঁটছে। হঠাৎ বাঁ হাতে থাকা ওয়াচের দিকে চেয়ে বলল, Shit, I'm late. Oh God, please help me. বলেই লাগেজ নিয়ে এয়ারপোর্টে দৌড়তে লাগলো। আমি আসছি বাংলাদেশ। রাত 10টা। আমি ডিনার করছি। 10টা বাজলেই আমার পেটে ইঁদুর দৌড়ায়। 11টা বাজলেই ঘুম। পরীক্ষার সময় একটার বেশি জাগতেই পারি না। আমি আর রাহাত একসাথেই পড়তে বসি। আমার কাজ ওকে গাইড করা, আর ওর কাজ আমাকে জাগিয়ে রাখা। আমি ভাত খাচ্ছি, তখনই সিঁড়িতে ঠাস ঠাস শব্দ হচ্ছে। কেউ যেন ঝড়ের গতিতে নামছে। চেয়ে দেখি রাহাত। রাহাতের গেট আপ দেখে বোঝাই যাচ্ছে ও বাইরে যাচ্ছে, কিন্তু এত রাতে কই যায়? মনে প্রশ্ন আসে, ওকে ডেকে জিজ্ঞেস করলাম, এই এত রাতে তাড়াহুড়ো করে কই যাস তুই? রাত উচ্ছ্বসিত হয়ে এগিয়ে এসে বলল, তা না, ভাইয়াকে আনতে যাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া মানে তোর ভাই? তুই কানাডা যাচ্ছিস ভাইকে আনতে? রাহাত মুখ কালো করে আমার দিকে এমনভাবে তাকালো যেন খেয়ে ফেলবে। তুই কি জানিস, দিন দিন তোর মগজ নষ্ট হয়ে যাচ্ছে। তুই যে পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছিস, সেটা প্লিজ কাউকে বলিস না। কেউ ভুলেও বিশ্বাস করবে না, উল্টে তোকে পাগল উপাধি প্রদান করবে। আরে ছাগল, কানাডা যাবো কেন? আমি এয়ারপোর্টে যাচ্ছি ভাইয়াকে রিসিভ করতে। জেগে থাকিস, হ্যাঁ? ঘুমিয়ে পড়িস না। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। রাহাত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ও যাওয়ার পর বললাম, তোর ভাই আসবে তাতে আমি জেগে থাকবো কেন? আমার কোনো ঠেকা পড়েছে? তোর ভাই আসছে তাতে আমার শ্বশুরের কি? আমি তো এখন খেয়ে আরাম করে ঘুমাবো। রেদওয়ান রোদ্দুর ওরফে রোদ ভাইয়া, যদিও ওনার নাম রোদ নয়। আমি যখন এ বাড়িতে প্রথম আসি তখন আমার 6 বছর বয়স। ওনার নাম উচ্চারণ করতে পারতাম না, তাই তিনি শর্টকাট করে বলেছিলেন রোদ। সেই থেকে অভ্যস্ত হয়ে গেছি। রোদ ভাইয়া বলতে ইনি এ বাড়ির বড় ছেলে, রাহাতের বড় ভাই। 6 বছর আগে 18 বছর বয়সে বাইরে পড়তে গিয়েছেন। এই লোক রাহাতের একদম উল্টো, ভাবপ্রমাণ, কথা কম বলে, মনে হয় সারাক্ষণ যেন ভাবনার জগতে বিচরণ করে। তবে পছন্দ মতো কিছু না হলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তবে একটা জিনিস পারফেক্ট, যেটা তার মনে থাকে ঠাস করে বলে ফেলে, লজ্জা দ্বিধা করে না। তবে এখন কেমন হয়েছে জানি না, সোশ্যাল সাইটে ছবি দেখেছি, দেখতে না মাশাল্লাহ পুরো ক্রাশ খাওয়ার মতো। মোটা ভ্রুযুগলের মধ্যে মায়াবী একজোড়া চোখ, কুচকুচে কালো মণি, খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। ছেলেদের জন্য একদম পারফেক্ট। বেশি ফর্সা ছেলেদের যেন কেমন বিলাই বিলাই লাগে। তবে আমার ক্রাশ খেয়ে লাভ নেই, ক্রাশ খেয়েও ব্রাশ করে ফেলে দিয়েছি। খাওয়া শেষ করে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। রাতে কি হয়েছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সকালে নাস্তা করে রুমে এসে ফোন নিয়ে পড়েছিলাম। ফেসবুকে ব্যস্ত সময় কাটিয়ে আমার ডিজাইনের খাতা নিয়ে বসেছি। এসব করতে করতে দুপুর হয়ে গেছে। রুম থেকে বের হয়ে নিচে যেতেই রান্নাঘর থেকে সেই সুগন্ধি আসছে।
পোলাও, কোরমা, পায়েস আরও সব খাবারের ঘ্রাণ নাকে আসছে। চারিদিকে রান্নার সুবাস একেবারে মোমো করছে। হঠাৎ এত আয়োজনের কারণ বুঝতে পারলাম না। আমি সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। আমার মা আর কাকিমা রান্না করছে। দুজন সার্ভেন্ট মাছ আর মাংস কাটছে, একজন সবজি কাটছে। কাকি আর মা তাড়াহুড়ায় রান্না করছে। আমি কিছু জিজ্ঞেস না করেই ডাইনিং টেবিলের উপরে থাকা পানি নিয়ে পানি খেলাম। রাহাত এসে কাকিকে বলল, ভাইয়া উঠে গেছে, কফি পাঠাতে বলেছে। কফি পাঠিয়ে দাও আর আমি বাইরে আছি। আচ্ছা, দিচ্ছি। কাকিমা কফি বানাতে ব্যস্ত হয়ে পড়ল। রাহাত আমার সামনে এসে বলল, কিরে ঘুম পড়ি, এত ঘুমাস কেন? ঘুমে কি লাভ? হ্যাঁ, যদি না ফুলিস। তোকে না বললাম যে জেগে থাকিস, আর তুই কি করলি? আরে এবার রান্নার আসল কাহিনী বুঝলাম। কাল রাতে তো মেহমান এসছে। মেহমান কি, বাড়ির ছেলে বাড়ি ফিরেছে। কিরে ভাবনা রানী, কোথায় হারিয়ে গেলি? আমার ঘুম পেয়েছে, আমি ঘুমিয়েছি। আমি কেন জেগে থাকবো? সালমান খান এসেছে নাকি যে তাকে দেখার জন্য জেগে থাকবো? যত সব ফাজিল। রাহাত ভেঙচি কেটে চলে গেল। তখনই কাকিমা হন্তদন্ত হয়ে কফি নিয়ে বের হলো। তারপর সাদিক ভাইকে ডাকতে লাগলো। তাই দেখে আমি বললাম, সাদিক ভাই তো বাসায় নেই, দাদি ওনাকে বাজারে পাঠিয়েছে ওষুধ আনতে। কাকিমার কপালে কিছুটা বিরক্তি ফুটে উঠেছে। চুলায় আমার রান্না, আর সাদিক গেছে বাজারে। এই দানা, যা তো কফিটা নিয়ে রোদ্দুরকে দিয়ে আয়। আমি ঢোক গিলে বললাম, আমি যাব? হ্যাঁ, তুই নিয়ে যা। কফিটা আমার হাতে দিয়ে চলে গেল। এখন আমি কি করি? আমি ওনার ঘরে কি করে যাব? আমার তো এখনই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এভাবে ভাবতে থাকলে না কফিটা কোল্ড ড্রিঙ্কস হয়ে যাবে। আমি কফিটা নিয়ে ওনার ঘরের দিকে পা বাড়াচ্ছি। উপরে 6টা রুম। সিঁড়ি দিয়ে উঠে প্রথম রুমটা তুহিনের, তারপরেরটা আমার। বিশাল করিডোরের অপর পাশে তুহিনের রুমের বিপরীতে রাহাতের রুম, আমার রুমের বিপরীতে রোদ ভাইয়ের রুম। বাকি দুটো রুম ফাঁকা, বাকিটা নিচেই থাকে। আমি রুমের সামনে গিয়ে দরজায় কিছুটা ভেরানো দেখলাম। কাঁপা কাঁপা হাতে দরজা নক করলাম। ভিতর থেকে আওয়াজ এলো, কাম। আমি মাথা নিচু করে কফিটা নিয়ে রুমে ঢুকছি। আমার বুক ধক করছে রীতিমতো, হাত পাও কাঁপছে। কাঁপাকাঁপি করতে করতে রুমে প্রবেশ করে আর চোখে বিছানার দিকে তাকালাম। তিনি বিছানায় উপুড় হয়ে শুয়ে গায়ে চাদর জড়িয়ে ল্যাপটপে কারোর সাথে কথা বলছেন। কথাগুলো এমন যে, Hey bro, it's okay. Don't be sorry. I'm here and fine. আমি ওনার এই লাইন বলার শেষে কফিটা বেডের এক কোণায় রেখে বললাম, আপনার কফি। একটা মোলায়েম মেইলি কণ্ঠ শুনে রোদ থমকে গেল। ওর আর বুঝতে বাকি রইল না কে এসেছে ওর রুমে। বুঝেও মাথা না তুলে গম্ভীর মুখে বলল, রেখে যা। আমি আর এক মুহূর্ত দাঁড়ানোর ইচ্ছে না করে ঘুরে আসতে নেব। তখনই গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠল, শুনলাম তুই নাকি এই বয়সে বিয়ে করার জন্য লাফলাফি করছিস। আমার হাতে তোর টাইপের অনেক ছেলে আছে, লাগলে বলিস, এনে দেব। আমি ওনার কথায় ঘুরে ওনার দিকে তাকালাম। উনি এখনও মাথা নিচু করে আছেন, চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওনার কথা শুনে আমি অবাক হলাম। উনি ভাবলেশীনভাবে ল্যাপটপের দিকে চেয়ে আছেন। রাগে, দুঃখে আর অপমানে আমার চোখে পানি চলে এলো। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেলাম। রোদ তানহার যাওয়ার দিকে একবার চেয়ে বাঁকা হাসি দিল। তানহার পিঠে আছড়ে পড়া চুল ছাড়া আর কিছুই তার দৃষ্টিগোচর হয়নি। বেবি, তুমি যে আগুন লাগিয়েছ, সে আগুন নিভাতে আমি এসেছি। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে বেডে গিয়ে বসলাম। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভিতরের চাপা আর্তনাদগুলো যেন পানি হয়ে বেরাচ্ছে। রোদ ভাই আমাকে এমন একটা কথা বলতে পারলো? ছি, এত খারাপ উনি! বিদেশে গিয়ে এত অধঃপতন হয়েছে ওনার। এই সেই রোদ ভাইয়া যে কিনা কাকিমার রাগের মাথায় যখন আমাকে প্লেট ছুঁড়ে মারে সে সামনে এসে দাঁড়িয়েছিল, আমাকে প্রোটেক্ট করেছিল। এই সেই মানুষ। আমি পুকুরে পড়ে গিয়েছিলাম। ভাইয়া এক ঝাঁপে পুকুরে নেমে গিয়ে আমাকে তুলে এনেছিল। আমি যখন ক্লাস 4-এ পড়তাম, একটা ছেলে আমাকে খুব জ্বালাতন করতো ক্লাসে। একদিন আমার চুলের বিনুনি খুলে ফেলেছিল, দেখে কান্না করছিলাম। আর সেটা শুনে রোদ ভাইয়া ওই ছেলেটাকে কি মার মেরেছিল। রাহাতের মতো ভালো বন্ধু না হলেও শুভাকাঙ্ক্ষী ছিল। আমি ছোট থাকতে তাকে বলেছিলাম, রোদ ভাইয়া তুমি আমার বন্ধু হবে রাহাতের মতো? উত্তরে সে বলেছিল না।
আমি রাহাতের মতো তোর বন্ধু হতে চাই না। রাহাত তোর বন্ধু থাকো, আমি তোর অন্য কিছু হতে চাই। আমি জিজ্ঞেস করেছিলাম, কি হতে চাও ভাইয়া? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, শুভাকাঙ্ক্ষী। সেদিন ছোট্ট মন শুভাকাঙ্ক্ষীর মানে বুঝতে পারিনি, কিন্তু বুঝেছিলাম ভালো কিছু। আমি ওনার কথাগুলো বারবার মন থেকে মুছে ফেলতে চাইছি, কিন্তু কথাগুলো কানের মধ্যে বেজেই চলেছে। এই কানের আমি কি করব? সাওয়ার নিয়ে চুল মুছছি, তখনই ডাক এলো খেতে যাওয়ার। আমি চুল আঁচড়িয়ে নিচের দিকে পা বাড়ালাম। সিঁড়ি দিয়ে নেমে ডাইনিংয়ের পাশে রোদ ভাইয়াকে তুহিনের সাথে কথা বলতে দেখলাম। আপাতত এই লোককে আমার বিন্দুমাত্র দেখার ইচ্ছে নেই, তাই আবারও উপরের দিকে পা বাড়ালাম। চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। মনে মনে রোদ ভাইয়াকে গালিগালাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দরজায় নক পড়ল। আমি শুয়ে থেকে চেঁচিয়ে বললাম, কে? ফুল, আমি। খাবি না? নিচে আয়। মা, আমার মাথাটা খুব ধরেছে, আমি শুয়ে আছি, তোমরা খেয়ে নাও। ঠিক আছে, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে ওষুধ খেয়ে নিস। আচ্ছা। মা নিচে গিয়ে সবাইকে খাওয়ার শুরু করতে বলল। ফুলের মাথা ধরেছে, ও শুয়ে আছে, সবাই খাওয়া শুরু করুন। রোদ্দুর, শুরু করো। আমি ফুলের খাবারটা দিয়ে আসি, তুমি শুরু করো। রোদ্দুর মনে মনে বলছে, ঢং, এসেছে নবাব জাতি, উপরে নিচের রুমে পা তুলে বসে বসে খাবে। মা আমার খাবার দিয়ে যাওয়ার পরে খেয়ে আবারও শুয়ে পড়লাম। কেন জানি ভালো লাগছে না। রাতে গিয়েও খাবার নিয়ে উপরে চলে এলাম। টেবিলে খেতে গেলে ওই লোকের সাথে খেতে হবে, যা আমার জন্য খুবই বিরক্তিকর।